বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বর্ধিত সভার আয়োজন হয়েছে, যে ইয়াং তরুণরা, বিশেষ করে আমি যে কর্ণফুলী থানায়, চট্টগ্রামের কর্ণফুলী থানায় আমি চাকরিরত অবস্থায় রয়েছি বাংলাদেশ পুলিশ বাহিনীতে, এবং এই কর্ণফুলী থানাতে চাকরি করাকালীন সময়, বর্তমান রানিং যে সময়টা, এই সময়ে এই যে তরুণ ভাইরা আমার সামনে উপবিষ্ট রয়েছে, ওনাদের একটি সভায় সংবর্ধিত একটি বর্ধিত কিংবা স্পেশালি একটি সভা কার্যক্রম, সামনের সময়টাকে কীভাবে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হচ্ছে আলোর পথে কর্ণফুলী। এই আলোর পথে কর্ণফুলী, এটা যাতে দক্ষিণ চট্টগ্রামের যতগুলো সংগঠন রয়েছে তার মধ্যে একটি রোল মডেল হয়ে থাকে, তাদের দেখে যাতে অন্যরা অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে এরকম এই ধরনের কাজ করতে পারে। তো আমি তাদের উত্তর সাফল্য, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি। এবং যে তরুণ ভাইয়েরা আমার রয়েছে, ওনারা যে সময়টাতে বর্তমান যে ভার্চুয়াল যুগ মোবাইলের, সে মোবাইলে যে সমাজ বিধ্বংসী যে পাবজি গেমস কিংবা ফ্রি ফায়ার গেমস কিংবা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে, সেগুলোতে এখন ডুবে থাকার কথা, কিন্তু তারা সেখানে ডুবে থাকে নাই। পাশাপাশি তারা এখন যে নষ্ট হয়ে যাওয়ার যে একটি স্রোত, যে অশালীনতার দিকে ঘা বাসানোর, সেটা কিন্তু তারা করে নাই। এবং তারা যে এই বয়সটাতে মাদকের সবচেয়ে কঠিন সান্নিধ্যে চলে যাওয়ার সবচেয়ে ক্লোজ সময়, সহজে কিন্তু বন্ধুর সান্নিধ্যে গিয়ে মাদকের করাল ছবলে তারা নিষ্পেষিত হয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার মতো অবস্থায় তারা চলে যেতে পারত, কিন্তু সেটা তারা করে নাই, কারণ তারা মানবিক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত। আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং আশা করি খুব সহসায় বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থার একটি বিপ্লব সাধিত হয়ে যাবে। প্রত্যেকটি থানায়, গ্রামে, পাড়ায়, মহল্লায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠন গঠনে উদ্বুদ্ধ করছি, ইন্সপায়ার করছি, এবং এটা তৈরি হয়ে যাচ্ছে, যেটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে একটি অরাজনৈতিক হিসেবে ধর্ম, বর্ণ, গোত্রহীন, কোনো পক্ষপাতিত্ব না করে শুধুমাত্র নিজের পয়সায় এলাকাবাসীকে সর্বোচ্চ সহায়তা করে এই ধরনের মানবিক সংগঠনের মাধ্যমে বিশ্বের বুকে আমরা বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে খুব সহসায় দাঁড় করাবো। এবং এই যুবক যারা সামনে বাংলার নেতৃত্ব দিবে, তারা যদি এখন থেকে যদি মানবতার বীজ তাদের মধ্যে অঙ্কুরিত না হয়, তাহলে ওরা যখন নেতৃত্ব দিবে তখন এক একজন ডাকাতের সর্দার হিসেবে নেতৃত্ব দিবে, তখন নিজের দুই পকেট ভরার পরে ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদের পকেট ভরবে। কিন্তু এখন যদি তারা মানবিকতার বীজ অঙ্কুরিত করে, তখন তারা চিন্তা করবে আবহাওয়ার জনসাধারণের। তাই আমরা মানবিক বাংলাদেশ গঠনে এরকম তরুণদের, ইয়াংদের স্বেচ্ছাসেবী সংগঠনের বিকল্প কিছুই হতে পারে না। আর আমি সবসময় একটি কথা বলি, সরকারের একার পক্ষে মানুষের ভাতের প্রত্যেকটা হাঁড়ি পাতিল পর্যন্ত যাওয়া কোনোভাবেই সম্ভব নেই। এই জন্য পাড়া, মহল্লায়, গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করতে হবে, সরকারের হাতকে শক্তিশালী করতে হবে এবং সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে হবে। তো যেখানে ওনারা আমাকে দাওয়াত করেছে আজকে ওনাদের এই বর্ধিত সভা, আমি সেখানে ওনাদেরকে কাজের যে পর্যালোচনা, ওনাদের যে কাজের ফিরিস্তি যেটা আমাকে ওনারা শুনিয়েছে, সেটা থেকে আমি পর্যবেক্ষণ করে ওনাদেরকে কিছু ভবিষ্যৎ উপদেশমূলক কিছু দিক নির্দেশনা দিব। সেটা হচ্ছে ওনারা বলেছে যে ওনারা 100 জন সাইক্লিংয়ের মাধ্যমে যে এই স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করে তুলেছে, সেটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। কিন্তু সেখানে যদি আমাকে সংগঠন পরিচালনার জন্য যদি দিক নির্দেশনামূলক কিছু বলতে বলা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে তারা যে এই কার্যক্রম গ্রহণ করেছে সেখানে ছিল, আমি প্রথমে তাদের ভুলটা ধরছি, যে তারা এই যে সাইক্লিং করে যৌতুক, বাল্যবিবাহ বা এগুলোর বিরুদ্ধে কাজ করেছে। তো এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অভিজাত ধারণা বলছে অনেকে সারা বাংলাদেশ মোটরসাইকেলে ঘুরে আসছে, এটাতে কি আপনার মোটরসাইকেল ঘুরলে কি যৌতুক বন্ধ হয়ে যাবে? বলেন, বন্ধ হবে? হবে না। তারপরে 3টা মেয়ে বের হয়েছে সাইকেলে সারা বাংলাদেশ ঘুরবে, তারা সাইকেলে সারা বাংলাদেশ ঘুরলে কি বাংলাদেশ থেকে দর্শন চলে যাবে? এটাতে কখনো দর্শন যাবে না। তো এইটা
না করেন ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল বিষয়, এটা না করেও আরও সুন্দরভাবে করা যায়। আমরা প্রত্যেককে আমাদের ঘরকে আগে সামলাইতে হবে, যে আমার ঘরে আমার বাবা আমার ভাইদেরকে বিয়ে করাইতে আমি যৌতুক নিতে দিব না, আমি নিজে বিয়ে করার সময় কোনো ধরনের যৌতুক দিব না। এটা যদি আমরা প্রত্যেককে, এই যে 100 জন আমার এই তরুণ ভাই সাইক্লিং করে যেটা করতে পেরেছে, তার চেয়ে বেশি হবে 100 জনের ঘরে যদি 100 জন দুর্গ গড়ে তোলে যে আমরা কোনো অবস্থাতে যৌতুক নিব না বা যৌতুক নিতে দেবও না, আমরা এবং আমাদের আত্মীয়র মধ্যে কখনো এটা হতে দেবো না। 100 পরিবারের সাথে আরও 100টা আত্মীয়ও আছে, এরকম এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এটাকে আমরা ভিন্ন খাতেও দেখতে পারি। আর একটা হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। বৃক্ষরোপণ অভিযান নিঃসন্দেহে ভালো একটি কাজ। নিজের আঙিনাতে আমরা গাছপালা লাগাবো, যেখানে সেখানে আমরা গাছ লাগাবো, কিছুদিন পরে সেই গাছ উপড়ে ফেলবে, এই ধরনের অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যায়। এরকম যাতে না হয়, গাছ লাগাবো, নিজের এলাকায় লাগাবো, নিজের বাড়িঘর আঙিনাকে রাখবো। বৃক্ষরোপণ অভিযান এটা আনুষ্ঠানিকভাবে বড় কোনো সংস্থার মধ্যে গিয়ে করতে হবে। সাপোজ আমরা বড় কোনো সরকারি স্থাপনার সামনে গাছ লাগালাম, এটাতে আমরা না লাগালেও কিন্তু সরকারিভাবে এটার বাজেট করে লাগানো সম্ভব। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যে কাজের মধ্যে তারা আরেকটা কাজ হচ্ছে যে এটাকে কি বলে, বৃক্ষরোপণ করা হয়েছে, তারপরে কৃতি সংবর্ধনা, রাইট। এই কৃতি সংবর্ধনার সবচেয়ে বিপক্ষে আমি একটা অন্য জাতের মানুষ, এজন্য আপনারা আমাকে পাগলও বলতে পারেন। সবাই কৃতি সংবর্ধনা দেয়, প্যান্ট শার্ট পইরা বড় বড় প্রফেসর সাহেব এবং বড় বড় সম্মানিত সাহেবরা, সংস্কৃত মানুষরা সারা শরীরে সেন্ট, দামি পারফিউম স্প্রে করে, সংস্কৃত ভাষায় কবিতা পাঠ করে, গল্প শুনিয়ে আপনাদেরকে এই যারা কৃতি সংবর্ধনা দেয়, যারা প্রথম হয়েছে তাদেরকে কৃতি সংবর্ধনা, এটা সম্পূর্ণ বিপক্ষে আমি। কারণ যে ফার্স্ট হয়, রিক্সাওয়ালার ছেড়ে কম ফার্স্ট হয়, দিন মজুরের ছেড়ে কম ফার্স্ট হয়, যে ভিক্ষা করে তার ছেলে প্রথম, রোল নাম্বার 1 খুব কম হয়। আমার থেকে শুনেন, কোনোরকম তারা টেনে টুনে পাস করে, তাদেরকে পারলে বই কিনে দেন। যারা 1, 2, 3 হয় তাদেরকে অত কম্পিউটার উপর দিতে হবে না, তাদেরকে সারা মাসের এই বই খাতা উপর দিতে হবে না। যারা রোল নম্বর 1, 2 হয়, বেশিরভাগ ক্ষেত্রে অফিসারদের সন্তানরা হয়, দিনমজুর কিংবা গরিব, অসহায়, একেবারে নিম্নবর্ণিত ভিক্ষুক মায়ের সন্তানেরা 1, 2 খুব কম হয় যে তা না, তবে গোবরে পদ্ম ফুল 1টা 2টা, হাজারে লাখে, কিন্তু অ্যাভেলেবেল হয় না। তাই যারা ভালো ঘরের সন্তান, ভালো ঘরে বলতে আমি যারা বিত্তবান, তাদের সন্তানরাই বেশিরভাগ সময় 1, 2, 3-এর মধ্যে থাকে। আর তাদেরকে আমরা সবাই টাকা পয়সা জমাই একেবারে কৃতি সংবর্ধনা দিতে হবে, কিচ্ছু হয় না, এরকম কিচ্ছু তৈরি হয় না এখনো। তৈরি করতে হবে এটা, যে ছেলের, যে ভিক্ষুক মায়ের সন্তান টেনে টুনে কোনোভাবে 6 থেকে 7 উঠছে, তাকে পুরো বছরের বই খাতা ব্যাগ ফি সেটার ব্যবস্থা করে দেবে। আমাদের ট্র্যাডিশন হতে হবে এটা, কৃতি সংবর্ধনার পক্ষে আমি না। তাই আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হবে। তারপর আমরা কি করি, ঢালাওভাবে যারা পাস করছে সবাই বই খাতা দিচ্ছি। কেন, এখানে তো অনেক বড় লোকের ছেলেও আছে, সে এরকম 100টা খাতা কিনতে পারবে, তারা আমারও তো খাতা দিয়ে আধিক্যতা দেখানোর কিচ্ছু আসে নাই। আমি দিতে হবে যে বাচ্চাটির বাবা রিক্সা চালায়, বর্ষার সময় সে রিক্সা চালাতে পারছে না, লকডাউনের সময় সে রিক্সা চালাতে পারছে না, যে সবজিওয়ালা লকডাউনের কারণে দোকান বসাতে পারছে না, যে দিন মজুর, বর্ষার সিজনে কোনো কাজ থাকে না, তারও তো বাচ্চা পড়ছে, তাদের বাচ্চার খবর নিব, তাদের বাসায় খাবার দিব, তার সারা বছরের পড়ালেখার দায়িত্ব নেব, তার শিক্ষা উপকরণ দিয়ে দিব। এটাই হবে আমাদের মানবিকতা বোধ। আমাদেরকে এটাকে আমাদের জাগ্রত করতে হবে। এই হচ্ছে আমাদের দিক নির্দেশনা, যেগুলো আমরা অ্যাসোসিয়েটলি করে আসছি, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মানবিক কাজ করব আমাদের এলাকায়। যৌতুক নিয়ে কথা বলার বহুত নেতা আছে, এরকম মাইকের সামনে এসে অনেক চাপাবাজি করা যায়, কিন্তু কাজের বেলায় কিচ্ছু করা যায় না। ওইটা বলবে ওই বড় বড় পাঞ্জাবি পায়জামা পরা যারা আছে, তারা এগুলো নিয়ে কথা বলবে। আপনি কি করবেন, আপনার এলাকায় কে না খেয়ে আছে, আপনাদের জমানো টাকা থেকে তাকে আপনারা 1 বস্তা চাউল কিনে দেন। আপনারা দেখবেন আপনাদের এলাকায় এরকম অনেক আছে যে একবেলা খেলে আরেকবেলা খেতে পারবেন, আপনারা তাদের পাশে কাজ করেন। আপনাদের এলাকায় কোন বাবা 4-5টা মেয়ে, কোনো ছেলে নাই, মেয়ে বিয়ে দিতে পারছে না, সবাই মিলে টাকা সংগ্রহ করে 50,000 1 লাখ টাকা জোগাড় করে তার বিয়ে দিয়ে দেন। আপনার ভাই বিদেশ থেকে, যিনি বিদেশ থাকে, উনি মাসে 50,000 টাকা পাঠায়, সেখান থেকে আপনি 20,000 টাকা ভাইয়ের পা ধরে নিয়ে নেন ওই গরিব বাবার মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য। এটাই হবে কাজের কাজ। আমরা আমাদের সংগঠনটাকে এভাবে করতে হবে
যে রাস্তাঘাটে বনে বাজারে গাছ লাগানোর নাম মানবিকতা নয়, কৃতি শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার উঠে দেওয়ার মধ্যে মানবিকতা নাই, সাইকেল চালাইয়া যাইয়া যৌতুক বন্ধ করে দেব এটা এত সহজ না, এটার মধ্যে এত সহজে মানবিকতা নাই। মানবিকতা আছে যে আপনাদের এলাকার যে পরিবারে খাবার নাই, লজ্জায় বলতে পারছে না সকালে খাইছি কিন্তু বিকালের খাবার নাই, তাদের বাসায় চালের বস্তা পাঠাই দেন, এটা হচ্ছে মানবিকতা। যে বাবা মেয়ে বিয়ে দিতে পারছে না, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, সেটাকে যে কোনোভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা নেন, এটা হচ্ছে মানবিকতা। যে মা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় কষ্ট পাচ্ছে, টাকার জন্য অপারেশন করতে পারছে না, চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে 1010 টাকা সবাই মিলে তুলে সেই মায়ের অপারেশন করাই দেন। যে বাচ্চাটা টিউমারের যন্ত্রণায় কাঁদতেছে, তার টিউমারটা অপসারণ করাই দেন অপারেশনের মাধ্যমে। অথবা যে বৃদ্ধ বাবা চোখে ছানি পড়ে গিয়েছে, ভালো মতো দেখে না, রিক্সা চালায় কিংবা দিনমজুর, সেই অসহায় বাবাকে 10-15 হাজার টাকা খরচ করে চক্ষু হাসপাতালে গিয়ে অপারেশনটা করে দেন, ছানি অপারেশন করে দেন, সেটার নাম হচ্ছে মানবিকতা। এই মানবিকতাগুলোকে বোঝানোর জন্যই আজকে এতটুকু দূর পর্যন্ত ছুটে আসছি। চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল, চন্দনাশে প্রোগ্রাম ছিল, সবগুলো মানবিক কাজের শেষ করে আপনাদের এখানে ছুটে আসছি শুধুমাত্র এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য যে আমরা গতানুগতিক যে মানবিক কাজ করি এটা মানবিক কাজ। তাই আমাদের মানবিক কাজগুলো আরও সুন্দর হবে, ভালো হবে। সৃষ্টিকর্তা যে কাজে খুশি আমরা সেই কাজটা করব, এবং আমাদের মানবিক কাজ যাতে গল্প উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এবং আমরা যে কোনো অনুষ্ঠানে সবসময় চেষ্টা করবো একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, ওনাদেরকে প্রধান অতিথি করতে, যেই সেই পাঞ্জাবি পায়জামাওয়ালা চাপাবাজ যাতে আমরা ধৈর্য না নিয়ে আসি, সবসময় যাতে মসজিদের ইমাম অথবা যে মানুষটা সারাদিন মাঠে কাজ করে সেই কৃষককে, এই আমি যে চেয়ারে বসছি এই চেয়ারে বসাইয়া বাবার সমতুল্য একজন কৃষককে বসাইয়া, বাংলার আসল হিরো হচ্ছে তারা, তাদেরকে সামনে রেখে আমরা যাতে আরও ভবিষ্যতে বড় অনুষ্ঠান করতে পারি। আবারও বলছি যে পাজামা পাঞ্জাবি পরা চোরকে দাওয়াত দিলে আমরা দাওয়াত দিবেন না, এ হচ্ছে আমাদের মানবিকতা। এই কর্ণফুলিতে মানবিকতার বীজ আরও সুন্দরভাবে ফুটুক, আপনাদের পাশে আমি আছি। এই তরুণদের যাতে বিপদগামী না হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, এবং আপনারাও আপনাদের এলাকাকে মানবিকতায় সর্বোচ্চ একটি রোল মডেল হিসেবে এই দক্ষিণ চট্টগ্রামে ফুটিয়ে তুলবেন। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আলোর পথে কর্ণফুলী স্বেচ্ছাসেবী সংস্থার উত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। কর্ণফুলী থানা থেকে আসসালামু আলাইকুম।